এসএমসি ওরসালাইন এর নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি একজন অভিনেত্রী, মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, মোমেনা চৌধুরী। আপনি মঞ্চে আছেন আরণ্যকে। সম্প্রতি আপনি একটি গ্রুপ নিজে গঠন করেছেন এবং সেখান থেকে আপনার নাটক হচ্ছে। আগে আমরা জানতাম যে কোনো মঞ্চ করলে সে যদি আলাদা কোনো মঞ্চ গঠন করে সে মঞ্চ থেকে বেরিয়ে করে, কিন্তু আপনার কাছে জানলাম যে এই নিয়মটা এখন অন্যরকম হয়েছে। এই বিষয়ে একটু জানতে চাই। মামুন ভাই আরণ্যকেই ছিলেন, উনি একটা বাংলা রেপার্টরি থিয়েটার করেছিলেন। বাংলা থিয়েটার রেপার্টরি মানে হচ্ছে যেখানে প্রফেশন, যেখানে কাজ করলে মানে টাকা পাওয়া যাবে, সোজা কথা। তো সেখান থেকে শুরুটা হয়েছিল। তার পরবর্তীতে অনেকেই রেপার্টরি থিয়েটার করেছে প্রফেশনালিজমটাকে ডেভেলপ করার জন্য। সেই ভাবনা থেকেই আসলে আমার একটা আলাদা দল করতে হয়েছিল, সুন্নন রেপার্টরি থিয়েটার। কারণ হচ্ছে যে আমি একটি সলো নাটক করেছিলাম তখন, লাল জমিন, যেটা এখনও করছি। তো সেটা আমার গ্রুপ আরণ্যক থেকে করার হয়তো অনেক অসুবিধা হতো কি হতো না জানি না, কিন্তু আমি একটা দল তৈরি করেছিলাম। এখন বর্তমানে ওই ব্যারিয়ারটা নেই যে একটা থিয়েটারের ছেলে মেয়ে অন্য গ্রুপে যেতে পারবে না। এখন যে কোনো ছেলে মেয়ে যে কোনো গ্রুপে কাজ করছে, একেবারেই ওই সিস্টেমটাই বদলে গেছে, যে সিস্টেমটা আজ থেকে 10-15 বছর আগে ছিল, বা লাস্ট 7-8-10 বছরের মধ্যে এই সিস্টেমটা এখন আর নেই। এই যে মঞ্চে বললেন আরণ্যকে হয়তো এই কাজটা করতে আপনার অসুবিধা হতো। বড় বড় দলে অনেক শিল্পী থাকে, সেখানে প্রধান চরিত্র নিজে করতে পারা একটা ভাগ্যের ব্যাপার, সবাই তা পারে না, পলিটিক্সও আছে। সেক্ষেত্রে আপনি নিজে দল গঠন করে যে প্রফেশনাল থিয়েটারটা করলেন, এতে আপনার প্রফেশনালি কতটুক বিজনেস হলো বা হওয়ার অপরচুনিটি কতটুকু? কারণ একটি বড় দলই ব্যবসা করতে পারছে না, টিকিট বিক্রি করে স্পন্সর দিয়ে দল চালাতে কষ্ট হচ্ছে। সেখানে আপনি যখন একা হয়ে যাচ্ছেন তখন কতটুক তা টেনে নিতে পারছেন ব্যবসায়িকভাবে? আর দ্বিতীয় হচ্ছে, যে দলের প্রতি এতদিন আপনার আনুগত্য ছিল, সেই দল থেকে বেরিয়ে যখন একটি ভালো কাজ আপনি আপনার থিয়েটারে করলেন, সেটি কি দলের জন্য কিছুটা হলেও ক্ষতি হলো নাকি? আর মানে প্রথম কথা হচ্ছে যে আমি এখনো দল থেকে বের হয়ে আসিনি। আরণ্যকের প্রতিটি পুরনো কাজগুলোতেই আমি করছি। হ্যাঁ, দলের অবশ্যই ক্ষতি হয়েছে কিছুটা, কারণ নতুন যে নাটকগুলো হয়েছে সেগুলোতে আমি যুক্ত হতে পারিনি। সেটা আমার ব্যক্তিগত ব্যস্ততা, আমি দেশের বাইরে প্রায় চলে যাই, সব কিছু মিলিয়ে করা হয়নি। আর ব্যবসায়িকের কথাটা যেটা আপনি বললেন, সেটা হচ্ছে যে থিয়েটার করে তো আসলে ব্যবসা হয় না, এটা আমরা সবাই জেনে গেছি অলরেডি। কিন্তু লাল জমিন নিয়ে ব্যবসা না করতে পারি, কিন্তু ব্যক্তি মোমেনা চৌধুরীর অনেক সফলতা এসেছে, যে ক্ষেত্রে হচ্ছে যে আমরা অনেক অনুদান পেয়েছি। মানে বাংলাদেশের একটি নাটক সরাসরি সরকারি অনুদানে শো করেছে বিভিন্ন জেলায়, 64টি জেলায়, যখন সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের আসাদুজ্জামান নূর স্যার ছিলেন তখন। আপনারা জেনে গেছেন যে মঞ্চ নাটক বা মঞ্চ থেকে ব্যবসা হয় না, কিন্তু প্রফেশনাল থিয়েটার বিদেশে, যেমন ইংল্যান্ডে খুবই জনপ্রিয়। অনেক ডলার, অনেক পাউন্ড দিয়ে সেখানে দর্শক দেখে। তো এখানে এই জনপ্রিয়তাটা কেন তৈরি হয় না? আমরা কেন মঞ্চকে সিনেমার মতো বা একদম ব্যবসা সফল কোনো একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ভাবতে পারি না? এটার যেটা উত্তর, আমার কাছে সহজ উত্তর, যে আমরা ধারাবাহিকভাবে দেখে এসেছি যে ওই শিল্পকলাতেই নাটক হতে হবে। স্পন্সরগুলো যেমন একটা মানে বিভিন্ন স্পন্সর যারা করে, তারা নাটককে স্পন্সর করে খুবই অল্প টাকা, হয়তো একটা গানের দলকে, একটা ব্যান্ড শোকে অনেক করে। তো এই জায়গাটা আসলে আমাদের সিনিয়ররা যারা মানে ব্যবসায়িক চিন্তা থেকে সিনিয়ররা এটা করতে পারেননি, তাদের ব্যর্থতার কারণেই আমরা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। তার মানে মঞ্চের সিনিয়ররা ব্যর্থ? হ্যাঁ, আমি মনে করি ব্যর্থ। কারণ হচ্ছে যে তারা নাটকটাকে ওই জায়গায় নিতে পারেনি। ক্লাসিক যে থিয়েটার, যেমন লন্ডন আমেরিকাতে টিকিট কাটতে গেলে 1 মাস 2 মাস আগে টিকিট কাটতে হয়, লাইন। হ্যাঁ, ব্রডওয়েতে মানে অনেক টিকিট এক্সপেন্সিভ। আর আমাদের এখানে এখনও 100 টাকা 200 টাকা টিকিট, যেখানে রিক্সা ভাড়া দিতে হয় মিনিমাম উঠলেই 50 টাকা, সেখানে 100 200 300। তো সেই জায়গাটা ওনারা ওভাবে তৈরি করতে পারেনি বিধায় আমরাও পারিনি। রাইট। আগে দেখতাম যে কোথাও কোনো জেলায় কোনো কালচারাল অনুষ্ঠান হলে মঞ্চ দলগুলোকে দাওয়াত দেওয়া হতো এবং মঞ্চনাটক সেখানে খুব মনোযোগ দিয়ে দেখতো। বড় বড় ইন্ডাস্ট্রিতেও সেটা হতো, আমরা কিন্তু নিজেরাও করেছি, আমি যখন গ্রুপ করতাম। এখন তো এই প্র্যাকটিসটাই নেই। এখন নাচের শিল্পী, গানের শিল্পী কিংবা যাত্রা শিল্পীদের ডেকে বিনোদন নেওয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে যে নাটক জনপ্রিয়তা হারালো কেন?
সেটা হচ্ছে যে অর্থনৈতিক একটা বিষয় অনেক বড়, কারণ এখন একটা দল যদি মানে একটা কল শোতে যায়, তাদেরকে সম্মানী দিতে হয়, যাতায়াত ভাড়া দিতে হয়, তাদেরকে রাখতে হয়, সব কিছু মিলিয়ে খরচটা এত বেড়ে গেছে যে মফস্বল শহরে যে উৎসবগুলো হতো সেই উৎসবগুলো কিন্তু কমে গেছে। উৎসবগুলো কমে গেছে এবং যাও হয় তাও তাদের সাথে যে দলগুলোর পরিচয় আছে তাদেরকেই নেওয়া হয়, যে দলের সাথে যার পরিচয় থাকে তাদেরকে নেয়। সেটা কিন্তু খুবই সীমিত হয়ে গেছে। উৎসবগুলোর জায়গাগুলো এখন নিয়েছে অন্যরকম, যেটা আপনি বললেন যে নাচ গান প্লাস হচ্ছে ওয়াজ মাহফিল অনেক বেশি হচ্ছে। কালচারাল অ্যাক্টিভিটিস তো অনেক কমে গেছে সারা বাংলাদেশে। কারণ আমি এই লাল জমিন নিয়ে 64 জেলায় ঘুরতে গিয়ে দেখেছি যে ওই বছরে একটা নাটক আগে যারা করতো তারা এখন 3 বছরে একটা নাটক করছে না, 5 বছরে একটা উৎসব করতে পারছে না। কারণটাই হচ্ছে যে অর্থ। মঞ্চ নাটকের কথা বললে প্রায় শিল্পীরা ওয়াজের কথা উদাহরণ টানে। মঞ্চ নাটকের সাথে ওয়াজের সম্পর্ক কি, বা এর সংঘর্ষটা কোথায়? সংঘর্ষ কোথাও নেই, এটা একটা ভিন্ন। আমি বলছি যে যে আগে যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো ছিল সেই জায়গাগুলো এখন কেন হচ্ছে তো, যাত্রা হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে। যাত্রা কোথায় হচ্ছে? যাত্রা, অনেক শিল্পীরা যাত্রায় অভিনয় করছে। যাত্রা তো সেভাবে নাই এখন। যতটুকু কালচারাল প্রোগ্রাম হয় নাচ আর একটু গান একটু আবৃত্তি থাকে। সেক্ষেত্রে তো মানে আমি বলতে চাইছি যে আমি সাফার করেছি, যেমন লাল জমিন একটা জায়গায় শো এরকম 4-5 বার হয়েছে গত 2-3 বছরে। লাল জমিনের শো ঠিক হয়েছে, সেই যারা আয়োজন করেছে তারা ফোন করে বলছে যে আপা ওয়াজ আছে, ওয়াজের সময় লাল জমিন করা যাবে না, একটু ডেটটা পিছান। এরকম আমি অনেকবার ফেস করেছি। এই কারণে আমি বললাম যে ওয়াজ তো খারাপ কথা নয়, ধর্মের বিষয়গুলো তো মানুষকে জানাতেই হবে। আপনি টেলিভিশনে অভিনয় করেন, চলচ্চিত্রেও তো অভিনয় করেন। হ্যাঁ করি। কিন্তু আপনি চলচ্চিত্র এবং টেলিভিশনে খুব ফেমাস হতে পারেন নাই, মঞ্চে যেরকম আপনি অপরিহার্য। কারণ কি? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। আমি হয়তো সেই দক্ষতা নেই আমার, তাই। দক্ষতা বেশি আছে বলে কি পারছেন না, নাকি মানাতে পারছেন না? না আমি ঠিক জানি না আসলে যেটা কেন হয়েছে। হয়তো নির্মাতা আমাকে আমার উপর আস্থা রাখতে পারেন না, তাই ওভাবে তৈরি করেননি আমাকে, ওই জায়গাটা ভাবেননি। জনপরিচিতি, পপুলারিটি, এই সমস্ত বিষয়ে যখন একজন শিল্পীর তকমা না লাগে, সে একটু ফ্রাস্ট্রেটেড হয়। অনেকেই শুধু মঞ্চ করে হ্যাপি থাকে সংখ্যা খুবই কম, আছে কিন্তু কম। তো আপনি কোন দলে, বা কোন আমি ব্যর্থতা কমের নিয়ে? দলে। আমি খুব পার্সোনাল লাইফে খুবই সন্তুষ্ট একটা মানুষ। আমি মিডিয়াতে যতটুকু কাজ করেছি আমার জন্য বোধহয় এইটুকুই বরাদ্দ, এটা আমি বিশ্বাস করি। আর আমার অভিনয়ের ক্ষেত্রটা তো মঞ্চ আছে, আমি মন খুলে অভিনয় করতে পারি, সারা বাংলাদেশে যেতে পারি। সুতরাং আমার অভিনয় ফিল্মে ওরকম করতে পারি নাই, টেলিভিশনে করতে পারি না, আমার কোনো রকম আফসোস নেই। আমি খুবই সন্তুষ্ট চিত্ত একটা মানুষ। আপনি আপনার আশেপাশে অনেক অভিনয় শিল্পী দেখেন, এর ভিতরে 2টা নাম বলবেন যাদেরকে আপনার খুব ওভার রেটেড মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা আমি বলতে পারবো না আসলে। আন্ডার রেটেড মনে হয় এমন 2জনের এটাও নাম বলতে বলেন। পারবো না, কারণ আমি খুব কম দেখি। কম দেখাটা কেন? এই দেখাটা তো মানুষের বাড়ানো উচিত, জ্ঞান অর্জনের জন্য হোক, বা একটি অঙ্গনে কাজ করলে আসলে খবরাখবরের জন্য হোক, দেখা তো উচিত। দেখা উচিত। আমি রিসেন্টলি কয়েকটা ওটিটি ফর্মে কাজ করার কথা হচ্ছিল আবার হচ্ছিল না। আমার ফলোয়ার নেই, সেই জন্য 2-3টা কাজ থেকে বাদ গেলাম। দুঃখ নেই সেটার জন্য। তো দেখতে গেলাম ওটিটি ফর্মের কাজগুলো, দেখতে গিয়ে মনে হলো যে এত বেশি অশ্লীলতা, এত বেশি সংলাপের মানে ডুয়েল মিনিং। হ্যাঁ আমার কম ভালো লেগেছে। সেক্ষেত্রে আসলে আমি মুভি দেখতে পছন্দ করি। আমি সব ধরনের মুভি দেখি, বাংলাদেশের অনেকগুলো মুভি দেখেছি। যেমন রিসেন্টলি দেশান্তর দেখলাম, নিজে আমি অভিনয় করেছি দেশান্তরে, খুবই ভালো লেগেছে। তো আমি মুভি দেখি, আসলে সিরিয়ালটা আমি আসলে কম দেখি। আপনি বললেন যে আপনার ফলোয়ার কম। সোশ্যাল মিডিয়ার এই যুগে ফলোয়ার কতটা ইম্পর্টেন্ট, এবং সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্সিটা কতটুকু বলে আপনি মনে করেন? নির্মাতারা তো এখন শুধু ফলোয়ার দেখে অভিনেতা অভিনেত্রী খুঁজে নেয়। খুব কম নির্মাতা আছে যারা চিন্তা করে যে মানুষটা ভালো অভিনেত্রী বা ভালো অভিনেতা, বা আমি তাদের কাছে যা চাই সেটা দিতে পারবে। তা না, আগেই তো দেখে ফলোয়ার কতটুকু। বিশেষ করে ওটিটি ফর্মের কথা বলছি, চ্যানেলগুলোতে এখনও অতটা দেখে না। চ্যানেলগুলোতে এখনও কাজ করছি, ওটিটি ফর্মের কথা বলছি, তারা তো ফলোয়ার ছাড়া আর্টিস্ট নেয় না এখন। সো আপনি কেন ফলোয়ার বাড়াচ্ছেন না? দরকার মনে করছি না। জীবনে কি সবচেয়ে বেশি দরকার মনে করছেন এই মুহূর্তে এসে, এই অভিজ্ঞতা অর্জন করে, এই বয়সে? প্রশান্তি,
সব কিছু মিলিয়ে যেন আমার চিত্ত প্রশান্ত থাকে, সেটাই আমার চাওয়া। চিত্ত প্রশান্ত রাখার উপায় কি? সুস্থ ভাবনা চিন্তা, মানে দৃষ্টিভঙ্গিটা যেন সুন্দর থাকে, পজিটিভ যেন বাড়ে নিজের মধ্যে, কোনো কিছু নিয়ে যেন হতাশা না আসে। যখন অনেক মানুষের সাথে মিশবেন, অনেক মানুষের সংস্পর্শে যাবেন, তখন তো তাদের ভাইব আপনার কাছে চলে আসবে, আপনি তো পেরেশানি হবেনই, এটা তো একটা রিয়েল। না, আমি পেরেশানি হতে পারি না, কারণ আমি আমার মতো করে নিজেকে একটু তৈরি করেছি ওভাবে। লাস্ট 12 বছর আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে আছি, আমি নিয়মিত মেডিটেশন করি, ফলে আমি যে কোনো পরিস্থিতিতে আমি আমার মতো করে থাকতে পারি। রাইট। আমাকে কেউ প্রভাবিত করতে পারে না। কোয়ান্টাম ফাউন্ডেশনে যখন 12 বছর আগে আপনি গিয়েছেন, অকারণে তো যান নাই, আপনার নিশ্চয়ই মানসিক সমস্যা হচ্ছিল বা কোনো পেরেশানিতে আপনি ছিলেন, সেই তাগিদেই আপনি গিয়েছেন। তখনকার পেরেশানিটা কি ছিল? তখনকার পেরেশানিটা ছিল যে এক ধরনের হতাশা কাজ করছিল আমার সেই সময়টাতে, যার জন্য আর প্রচণ্ড মাথা ব্যথা হতো আমার, মানে মাসের মধ্যে 15-20 দিন মাথা ব্যথা থাকতো, ঘুমাতে পারতাম না, ঘুমের ট্যাবলেট খেতাম 3টা-4টা, এরকম একটা বদ অভ্যাসের মধ্যে পড়েছিলাম। তখনই আমি কোয়ান্টামে গিয়েছিলাম, এবং তারপর থেকে কোয়ান্টাম মেডিটেশন করার পর থেকে আজ পর্যন্ত আর কোনো ঘুমের ট্যাবলেট খেতে হয়নি, আর হচ্ছে ওই মাথা ব্যথাটাও আর নেই। এই কোয়ান্টাম মেডিটেশনের সময় কেমন দিতে হয়? আসলে এটা 4 দিনের কোর্স থাকে, সেই কোর্সের পরে নিজে নিজেই বাসায় প্র্যাকটিস করি আমি নিয়মিত। প্র্যাকটিসের একটা ধরন বলবেন? আধা ঘন্টার একটা মেডিটেশন। মেডিটেশন মানে কি শূন্য হয়ে বসে থাকা? মেডিটেশনটা আসলে দুটো জিনিস ঠিক করে, একটা হচ্ছে যে মানে উর্বর মস্তিষ্ককে ঠান্ডা করে আর হৃদয়টাকে ঠান্ডা করে। তো যখন আমি মেডিটেশন করছি তখন আমি পজিটিভ ভাবনাগুলো ভাবছি। তো আপনার এই ভাবনাগুলো যা আপনি শিখলেন, তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো মানুষকে একটু শেখাতেও পারেন, বলতেও পারেন। চেষ্টা করছি, আমি অলরেডি কাউন্সিলিং করি। করেন? হ্যাঁ, কাউন্সিলিং করি, এবং যেখানে যাই সেখানেই বলি, যার প্রবলেম দেখি বলি যে আপনি মেডিটেশন করেন। কেউ যদি কোর্সে না আসে, আমি তাকে ইউটিউব থেকে মেডিটেশনটা বের করে দিই, যেটা আপনি করেন ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধরেন আমি আপনার সামনে নেই, ক্যামেরার পেছনেও কেউ নেই, শুধু দর্শক আর আপনি। চ্যানেলের আর্কাইভের জন্য আপনার জীবনের দর্শন এবং না বলা কিছু বাণী আমাদের জন্য রেখে যান। আমি আসলে মঞ্চে অভিনয় করতে ভালোবাসি, তার মানে এই নয় যে ফিল্মে চাই না। প্রত্যেকটা শিল্পীরই আসলে চাওয়া থাকে যে বড় কিছু একটা করার মতো, কিছু দাগ রেখে যাওয়ার মতো পৃথিবীতে। পৃথিবীতে আসছি একেবারেই শূন্য হাতে, চলে যাব শূন্য হাতে। তারপরে যদি কিছু কাজ করে যেতে পারি, সেটুকুই থেকে যাবে। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইনিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন